গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই যোদ্ধাদের স্মরণ, জাদুঘরের উদ্বোধন। বিরোধী দল অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। আরেকটি বিপ্লব আসন্ন বললেন জামায়াতে ইসলামীর আমির। সরকার পরিস্থিতি বুঝতে ব্যর্থ হলে তাদের পতন অনিবার্য বলে হুঁশিয়ারি। এবং অব্যাহত গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন নেমেছে ৩০ থেকে ৪০%। সিএনজি স্টেশনের দীর্ঘ সারি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। আমন্ত্রণ চ্যানেলের সন্ধ্যার কথায়, সাথে আছি শারমিন সুলতানা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণ অভ্যুত্থানের উত্তাল দিন, শহীদদের আত্মত্যাগ ও মানুষের আকাঙ্ক্ষার দলিল নিয়ে গণভবনে যাত্রা শুরু করল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যাশা, এটি হবে নিরপেক্ষ ইতিহাস সংরক্ষণের কেন্দ্র। আর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন, এই জাদুঘর হবে নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার উৎস। বিস্তারিত প্রতিবেদনে। একটি ভবন যার সঙ্গে জড়িয়ে আছে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়। ২ বছর আগে যে ভবনটি ছিল সরকারের সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রীর আবাসস্থল, সেই সরকারের দুঃশাসনের সংঘটিত গণঅভ্যুত্থানে মানুষের ক্ষোভে যেটি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে, সেটি এবার হয়ে উঠল ইতিহাসের স্মৃতি ধারণের স্থান। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tareq Rahman MP, has arrived at the venue. জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বুধবার সকালে ফলক উন্মোচনের মধ্য দিয়ে জাদুঘরটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পথে এগিয়ে নিতে পারে সেই তৌফিক দান করুন। জাদুঘরের কক্ষ, করিডোর ও বাইরের অংশ জুড়ে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। আলোকচিত্র, ভিডিও, শহীদদের স্মারক, দলিল, সংবাদপত্র, পোস্টার ও গ্রাফিতিতে ফুটে উঠেছে আন্দোলনের ইতিহাস। আমি প্রায়শই একটি কথা বলি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠাকে সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। ফ্যাসিবাদের মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। বক্তব্যে জুলাই জাদুঘরের তাৎপর্য তুলে ধরে বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি শুধু স্মৃতি সংরক্ষণ নয়, নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র। এটা অতীতের কিছু সংগ্রহ নাই, এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা গেছে। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও। কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিল আনাস। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে গিয়েছিল। আনাস তার চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমার ছোট ছেলের 18টা কেমো, 33টা রেডিও, 2টা সার্জারি গত বছর 8 তারিখে কমপ্লিট হয়েছে। আমরা বিএনপির পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো উনি আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হইতো না। 6 আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীর জন্য খুলে দেয়া হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জাদুঘর শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্য। আবারও বলছি, একজন কিভাবে ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা। একজন সাইকোপ্যাথ কিভাবে মানুষকে টর্চার করতে পারেন, লিখে রাখতে পারেন সেগুলো।
দেশের বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন, এমন মন্তব্য করে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে 11 দলীয় জোটের সমাবেশে তিনি আরও বলেন, সরকার পরিস্থিতি অনুধাবনে ব্যর্থ হলে তাদের পতন কেউ ঠেকাতে পারবে না। ভবিষ্যতের আন্দোলনেও সব শ্রেণী পেশার মানুষ অংশ নেবে দাবি করে তিনি বলেন, জেল জুলুম বা ফাঁসির ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না। জনগণের গণরায়ের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান জামায়াত আমির। শিক্ষাঙ্গনে গণরুম, গেস্ট রুম সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা প্রকাশ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না, সব যেন চূড়াবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আতাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে, কারণ এর আগে নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সারা দেশে জুলাই যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণের পাশাপাশি চলছে প্রার্থনা, গণসংগীত, কবিতা আবৃত্তি আর দেয়ালচিত্রে জুলাইয়ের স্মৃতি ধরে রাখার আয়োজন। দিনটি ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত প্রতিবেদনে। সকাল থেকে রাজধানীর শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নির্মিত জুলাই গণ অভ্যুত্থানের অস্থায়ী স্মৃতিস্তম্ভে মানুষের ঢল। হাতে ফুলের তোড়া, সারিবদ্ধভাবে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ পরিবারের সদস্য, আহত ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকরা। এই শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই পার্লামেন্ট বাংলাদেশে একটি কার্যকরী পার্লামেন্টে রূপান্তরিত হবে। আমরা বিশ্বাস করতে চাই, আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ সকল শক্তি আমাদের অর্জিত এই বিজয়কে ধারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে পথ চলবে। আমাদের মধ্যে মতের পার্থক্যকে আমরা সংসদের বিতর্কের মধ্যে আবদ্ধ রাখবো। প্রতি যদি আস্থা রাখতে হয় এবং আমরা যে গণতন্ত্রের কথা বলছি সেটা যদি মানতে হয়, তাহলে আপনি যে প্রশ্ন করছেন যে আজকে একটি দল এই অনুষ্ঠান বর্জন করেছে, তাদেরকে তো আমার বলতে হবে যে তাহলে তো আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন। রাজধানীর বাইরেও একই চিত্র। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে দিনভর চলে শ্রদ্ধা নিবেদন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেছেন সর্বস্তরের মানুষ। প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আমাদেরকে এই ফেসিবাস থেকে মুক্ত করেছেন এবং যারা আহত হয়েছেন, যে ফেসিবাদ থেকে আমাদের মুক্ত করেছেন, সেটা আসলে এই ইতিহাসে, জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে করে লেখা থাকে। বিভিন্ন স্থানে নতুন করে আঁকা হচ্ছে জুলাইয়ের গ্রাফিতি ও দেয়াল চিত্র। দেয়ালের রঙে ফুটে উঠেছে আন্দোলনের দিনগুলো, মানুষের আকাঙ্ক্ষা আর শহীদদের আত্মত্যাগের কথা। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির, গির্জা ও প্যাগোডায় আয়োজন করা হয় প্রার্থনার। এটা সবারই সামগ্রিক আন্দোলনের ফসল। আমরা আজকে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, স্নিগ্ধ, রাব্বি, ফারুক, তানবীর সহ যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। এই পরাজিত শক্তি এখনো পৃথিবীর বিভিন্ন দেশে জনগণের সম্পদ চুরি করে সেইখানে ঘাপটি মেরে বসে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নস্যাৎ করার জন্য বিভিন্ন ফরম্যাটে তারা ষড়যন্ত্রে লিপ্ত। যে শক্তিটি 17 বছর বিনা ভোটে মানুষকে শাসন করেছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার দল এবং তার পেটুয়া বাহিনীর নেতৃত্বে এই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে। শোক ও শ্রদ্ধার এই কর্মসূচিকে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিবসটি কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে নেওয়া হয় সর্বোচ্চ সতর্কতা। চ্যানেল এস নিউজ ডেস্ক।
সালের 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে অবসান হয় আওয়ামী লীগের 16 বছরের শাসনের। এই ঐতিহাসিক দিনটি বড় পরিবর্তন এনেছিল দেশের রাজনৈতিক ইতিহাসেরও। বিস্তারিত সহকর্মী ABM রাব্বানী বাপ্পের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকারের পরিবর্তন, যা আলোড়ন তোলে আশপাশের দেশসহ বিশ্বব্যাপী। 2024 সালের 5 জুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই জুলাই গণঅভ্যুত্থানের প্রাথমিক সূচনা হয়। এদিন হাইকোর্ট থেকে কোটা পুনর্বহালের রায় দেওয়ার পর এর বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। জুলাইয়ের মাঝামাঝি থেকে এটি রূপ নেয় ব্যাপক গণ আন্দোলনে। আন্দোলন দমাতে এক পর্যায়ে জারি করা হয় কারফিউ। দেশব্যাপী বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। এর মধ্যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, বহু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। আটক হন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। 21 জুলাই আপিল বিভাগ কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করলেও আন্দোলন তখন তুঙ্গে। নানা স্লোগানে বিভিন্ন কর্মসূচি পালিত হয় দেশব্যাপী। এক পর্যায়ে ডিবি কার্যালয় থেকে ছাড়া পান সমন্বয়করা। আগস্টের শুরু থেকে নতুন মাত্রা পায় আন্দোলন। রাজপথে নেমে আসেন সব শ্রেণী পেশার মানুষ। 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষিত হয় সরকারের পদত্যাগের এক দফা। 6 আগস্ট সারা দেশ থেকে ছাত্র জনতাকে নিয়ে মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়া হয়। কিন্তু 4 আগস্ট রাতে এক জরুরি সিদ্ধান্তে একদিন এগিয়ে এনে 5 আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। এই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গণভবন অভিমুখে ঢল নামে সাধারণ মানুষের। এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসান হয় আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের শাসন আমলের। 5 আগস্টে আওয়ামী লীগের পতনের দিনটিকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হচ্ছে দেশব্যাপী। এই দিনের ঘটনা প্রবাহ শুধু রাজনীতিতেই নয়, দেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলেছে। অনেকের কাছে এটি পরিবর্তনের সূচনা, আবার অনেকের কাছে এটি এক বেদনাবিধুর স্মৃতির দিন। তাই 5 আগস্টকে ঘিরে রয়েছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি স্মরণ করছে। কোথাও আলোচনা সভা, কোথাও দোয়া মাহফিল, আবার কোথাও নিহতদের স্মরণে দেয়া হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। 24 গণঅভ্যুত্থানের ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতি ও গণতান্ত্রিক চর্চায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, ঢাকা। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন, একই সঙ্গে বাড়ছে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং। 22 জুলাই মহেশখালীর ভাসমান LNG টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতিতে সংকট আরও তীব্র হয়েছে। দৈনিক প্রায় 3,800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 2,100 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। গ্যাসের চাপ কমে যাওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন শিল্প কারখানায় উৎপাদন নেমেছে 30 থেকে 40%। সংকটে CNG স্টেশনগুলোতেও দীর্ঘ সারি ও যানজট তৈরি হচ্ছে। গ্যাসের অভাবে 26টি গ্যাস ভিত্তিক সহ অন্তত 62টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হচ্ছে। জাতীয় গ্রিডে 3000 মেগাওয়াটের বেশি ঘাটতিতে রাজধানী সহ বিভিন্ন এলাকায় বাড়ছে লোডশেডিং। ফলে শিল্প, পরিবহন ও বিদ্যুৎ 3 খাতেই সংকটের সরাসরি প্রভাব পড়েছে জনজীবনে। গ্যাস যদি না পাই, যেটা দিয়ে আমাদের গাড়ি চলে, সেটা যদি আমরা না পাই, তাহলে আমরা এটার মালিকের বা কিভাবে টাকা দেবো, আমাদের সংসার বা কিভাবে চালাবো। আজকে প্রেশার ঠিক আছে, এইভাবে থাকলে খুব সুন্দরভাবে কোনো সংকট মানে গ্যাসের সংকট পড়বে না। 2 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা বাজে রাত 4টার সময় আসি গ্যাস নেই,
আবার সকালবেলা 7টার সময় ডিউটিতে যাওয়াতে হয়। গ্যাস না থাকলেও মানে গ্যাসের বিলটা দিতে হয়, কিন্তু গ্যাসটা একবারে নাই আমাদের বাসাতে। সিলিন্ডারের বিলও দিয়ে, গ্যাসের বিলও দিয়ে, সবকিছু তো দিতে আছি। একবার সিলিন্ডার জ্বালাইয়ে, একবার গ্যাসের বিল দিয়ে আমরা তো এটা চলাইতে পারছি না। সরকার তাহলে এটা বন্ধ করে দাও, আমরা চালাতাম। গতকালকে আসলাম, আজকে সকালে আসলাম, এখনো পর্যন্ত বসে রয়েছি। আমরা কোনো আপনার গ্যাস পাইতেছি না। আমাদের কিস্তি আছে, আমাদের বউ আছে, পোলা আছে, সব আছে। আমরা কিভাবে চলি, কিভাবে খাই? এইভাবে যদি গ্যাস হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে চলবো? উৎপাদন ব্যাঘাত ঘটতেছে। যদিও কাঁচা চামড়া আমরা সংরক্ষণ করতে সম্ভব হয়েছে, কিন্তু এখন ডাইংয়ের জন্য বা বিভিন্ন মেশিনারি চালাবার জন্য গ্যাসের প্রয়োজন। সেই গ্যাসটা আমরা পাচ্ছি না, একদম টোটাল পাচ্ছি না। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, জামালপুর ও বগুড়ার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা ও প্লাবনের আশঙ্কা রয়েছে। এদিকে এরই মধ্যে সিলেট ও সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেয়েছে। আগামী 72 ঘন্টায় কোথাও কোথাও বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানিও আগামী 48 ঘন্টায় বিপদসীমা অতিক্রম করতে পারে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে উত্তাল রয়েছে সাগরও। এবার বাণিজ্য কথা। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 87,527 কোটি টাকা ঘাটতি রেখেই 2025-26 অর্থবছর শেষ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী বিদায়ী অর্থ বছরে কাস্টমস, ভ্যাট ও আয়কর 3 খাত মিলিয়ে রাজস্ব আদায় হয়েছে 4,15,473 কোটি টাকা। অথচ সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। তবে লক্ষ্য পূরণ না হলেও আগের অর্থ বছরের তুলনায় রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 12.3%। সবচেয়ে বেশি রাজস্ব এসেছে ভ্যাট থেকে 1,57,734 কোটি টাকা, আয়কর থেকে 1,45,620 কোটি এবং আমদানি রপ্তানি শুল্কে 1,12,119 কোটি টাকা আদায় হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, ব্যবসা বাণিজ্যের ধীর গতি ও পণ্য সরবরাহে বিঘ্ন রাজস্ব আদায়ে প্রভাব ফেলেছে। এবার আন্তর্জাতিক কথা। শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা ও ভূমিধসের অন্তত 7 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্যোগে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ায় সরকার তাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রীলঙ্কার সেনাবাহিনী ও নৌবাহিনী যৌথভাবে আটকে পড়া মানুষদের উদ্ধারে এবং ত্রাণ বিতরণে কাজ করছে। নুয়ারা, এলিয়া ও বাদুল্লা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত রয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে দেশটির সরকার ক্ষতিগ্রস্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। গত বছর ঘূর্ণিঝড় দিতওয়াহ এর কারণে সংঘটিত বিপুল অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ক্ষত শুকানোর আগেই নতুন এই প্রাকৃতিক দুর্যোগ দেশটির সামগ্রিক পুনর্বাসন ও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এবার খেলার কথা।
মাদ্রিদের উপকণ্ঠে দাবানলে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পুনর্গঠনে ৮০,০০০ ইউরো সহায়তা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কমিউনিটি অব মাদ্রিদের সভাপতি ইসাবেল দিয়াস আয়ুসো জানিয়েছেন, পুনর্গঠন কাজে মেসি এই অর্থ দান করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়ুসো বলেন, মাদ্রিদের মানুষ তাকে স্বাগত জানাতে ও প্রাপ্য সম্মান দিতে প্রস্তুত। দাবানলে স্পেনের রাজধানী পশ্চিমাঞ্চলের ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জমি ও সম্পত্তি। নিরাপত্তার কারণে অনেক বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। জনকল্যাণমূলক কাজে এর আগেও মেসির অংশগ্রহণ রয়েছে। শিশু ও তরুণদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন লিও মেসি ফাউন্ডেশন। চ্যানেলে সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই যোদ্ধাদের স্মরণ, জাদুঘরের উদ্বোধন। বিরোধী দল অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর। আরেকটি বিপ্লব আসন্ন বললেন জামায়াতে ইসলামীর আমির। সরকার পরিস্থিতি বুঝতে ব্যর্থ হলে তাদের পতন অনিবার্য বলে হুঁশিয়ারি। অব্যাহত গ্যাস সংকটে শিল্প কারখানায় উৎপাদন নেমেছে ৩০ থেকে ৪০%। সিএনজি স্টেশনের দীর্ঘ সারি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। রাজস্ব আদায়ে ৮৭,০০০ কোটি টাকা ঘাটতি। অর্থ বছর শেষ এনবিআরের লক্ষ্যের তুলনায় আদায় কম। এবং শ্রীলঙ্কায় টানা বৃষ্টি ও ভয়াবহ ভূমিধস, নিহত ৭, ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি, বাস্তুচ্যুত কয়েক হাজার মানুষ। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।